নিজের স্বামীর পাশে তার সদ্য বিবাহিত দ্বিতীয় স্ত্রীকে দেখে থমকালো তৃপ্তি। ফেল করে তাকিয়ে রইল দরজার চোখাটে দাঁড়িয়ে থাকা নিষ্ঠুর ব্যক্তিটির দিকে, যে কিনা তার স্বামী। স্বাভাবিক হতে পারছে না সে, একদমই না। তৃপ্তির কানে আসছে শাশুড়ি মায়ের আহাজারি। তার বিশ্বাস হয় না তার ছেলে এমন জঘন্য কাজ করবে, নিজের বিবাহিত স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করবে। অথচ এসবেও ভাবাবেগ হলো না রিহানের, বরং বিরক্ত চোখে তাকালো মায়ের দিকে। তখন সপাটে ছোঁয়া পড়ল রিহানের গালে। স্তব্ধ হয়ে সামনে তাকাতেই দেখল তৃপ্তিকে। চোখ নামিয়ে নিল ও। তৃপ্তি দাঁতে দাঁত পিষে ক্ষুব্ধ হয়ে বলল, চোখাটে কেন আমাকে ঠকালে? কেন আমাকে বলো। বাড়িতে বউ রেখে আরেকটা বিয়ে করতে লজ্জা করলো না? আশেপাশের লোকজনের কানাঘুষা ছড়ের তীব্র শব্দে থেমে গিয়েছিল। রিহান তপ্ত চোখে তাকালো তৃপ্তির দিকে। সেটা থেকে তৃপ্তি আরও রেগে গেল। সাথে সাথে আরও একটা থাপ্পড় বসালো রিহানের গালে। রিহান বিস্ময় হতবাক মোমের মতন নরম মেয়ের এমন ভাগিনীর রূপ দেখে বিশ্বাস করতে পারছে না। ভেবেছিল তৃপ্তি ভেঙে পড়বে, কান্না করবে, রিহান কোনো মতে পরিস্থিতি সামলে নেবে। তবে এখন যা হচ্ছে এসব তার ভাবনার বাহিরে ছিল। রিহান নিজের পাশে তাকানো নীতি, অর্থাৎ তার সদ্য বিবাহিত স্ত্রী অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। রিহান চোখ সরালো। রিহানের সাথে নীতির প্রেমের বিয়ে। অন্তত 1.5 বছর চেনে তারা একে অপরকে। রিহানই প্রথম স্টেপ নেই তাদের সম্পর্কে। রিহান বিবাহিত, এসব নীতি জানতো না। জানলে কখনোই হয়তো এই সম্পর্কে পা বাড়াতো না। তৃপ্তি আশেপাশের লোকজনের দিকে তাকালো। তাদের কানাঘুষা করতে দেখে চেঁচিয়ে উঠল, এখানে সার্কাস হচ্ছে না, সবাই যেতে পারেন। তার কথা সেখানে উপস্থিত একজন মহিলা মুখ বাঁকালো। তৃপ্তির উদ্দেশ্য তাচ্ছিল্য করে বলল, কথার ধরনেই তো দেখা যাচ্ছে স্বামী হাতছাড়া কেন হয়েছে। এইসব মেয়েদেরই তো সংসার টেকে না। আমার সংসার স্বামী কেন হাতছাড়া হয়েছে সেটা আপনাকে ভাবতে হবে না আন্টি। আমার ব্যাপারে আপনি বুঝে নেব, আমার ব্যাপারে আমি বুঝে নেব। মহিলা আবারও মুখ বাঁকালেন। একে একে সবাই প্রস্থান ঘটালেন। তৃপ্তি তাকালো আবার রিহানের দিকে। জোর গলায় কিছু বলতে যাবে, তখনই একটা মেয়েলি গলা পেছন থেকে বলল, আজব তো, তুমি চেঁচামেচি কেন করছো? ভাইয়া বিয়ে করেছে। এতে এমন করার কি আছে? তৃপ্তি সেদিকে তাকালো। রাহা এগিয়ে এলো। তৃপ্তি ওর দিকে তাকিয়ে জাজালো গলায় বলল, তোমার ভাই বিয়ে করেছে, আমি কেন চেঁচাচ্ছি? থাপড়ে তোমার দাঁত ফেলে দেবো বেয়াদব মেয়ে। আমার জায়গায় নিজেকে বসাও, তাহলে বুঝবা কেন চেঁচাচ্ছি। রাহা থতমত মুখে তাকালো। রিহান এগিয়ে এসে বলল, তৃপ্তি তুমি আসলেই বাড়াবাড়ি করছো। আমরা বসে কথা বলি। কি বসে কথা বলবো? আমাকে ঠকানোর পরও তুমি কথা কিভাবে বলো? নীতি এবার বলল, শুধু আপনি একাই ঠকেননি আপু, আমিও ঠকেছি। তৃপ্তি ভ্রু কুঁচকে তাকায় নীতির দিকে। নীতি তা দেখে বলল, আমি জানতাম না যে রিহান বিবাহিত। ও আমাকে বলেনি কিছু। আমি ভেবেছি আর 10টা সম্পর্কের মতো আমাদের সম্পর্ক স্বাভাবিক। তবে রিহান মুখ খিচে ফেলল। তৃপ্তি ওর দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, তোমাকে ডিভোর্স তো আমি দিবই, মামলাও করব তোমার নামে। রিহান হতবাক হয়ে তাকালো তৃপ্তির দিকে। কিছু বলবে তার আগে রাহা খেপে গেল। তর্জনী উঁচু করে বলল, বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। রাগ সামলাতে পারল না তৃপ্তি। সজোরে চড় বসালো রাহার গালে। বলল, তোমার যে শিক্ষায় কতটা ঘাটতি আছে তা আজকে বুঝতে পারছি। এসব অসভ্যতামি আমার সামনে করতে এসো না। আমি কি করতে পারি তা তোমার ধারণারও বাইরে। বলে হনহনিয়ে নিজের ঘরে চলে এলো তৃপ্তি। দরজা আটকে টেবিলের উপর থাকা নিজের ফোনটা হাতে তুলল। নির্দিষ্ট নাম্বার ডায়াল করে কানে লাগালো ফোন। রিসিভ হতে তৃপ্তি বড্ড শান্ত গলায় বলল, রিহান আমি ঠকিয়েছে। আরেকটা মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছে, যার সাথে ও এতদিন পরকীয়া করত। আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে যাও। রিহান আমাকে ঠকিয়েছে, আরেকটা মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছে, যার সাথে এতদিন পরকীয়া করতে। আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে যাও। সম্পূর্ণ কথাটা শুনে ওপাশের লোকটার মুখ থতমত হলো। গম্ভীর গলায় উত্তর দিল, যা যা নিতে হবে নিয়ে নাও প্যাক করে, আমি আসছি। বাবাকে জানাচ্ছি আমি সবটা, উনিও আসবেন সাথে। আচ্ছা বলে ফোন কাটলো তৃপ্তি। বিছানায় বসে থাকা নিজের 2 বছরের মেয়ের দিকে তাকালো। তিথিকে জাগালো। মেয়ে ছোট ছোট চোখ তাকিয়ে আছে। তৃপ্তি বলল, তিথি মা, আমরা এখন একটা জায়গায় যাব, আপনি যাবেন? তিথি মাথা দোলালো, সে যাবে। তৃপ্তি অল্প হাসল।
এবার বলল, শুনেন, সেখানে আপনার বাবা যাবে না, থাকবেও না, আপনাকে আমার সাথে থাকতে হবে। আপনি থাকবেন? থাকবো। আপনার বাবার সাথে কিন্তু দেখা হবে না আপনার। আপনি যাবেন? থাকবেন মামামের সাথে? আবারও মাথা নাড়ল তিথি। সে থাকবে। মাকে জড়িয়ে ধরে বলল, তোমার সাথে যাব মাম্মা। তৃপ্তি হাসলো একটু, এরপর নিজের লাগেজ গোছানো শুরু করলো। আলমারি খুলে একে একে কাপড় বের করতে করতে ভেতরে একটা ব্যাগ দেখলো, সেটা হাতে নিল। ভেতরে দেখলো একটা শার্ট। কদিন পর তার আর রেহানের অ্যানিভার্সারি ছিল। উপহার হিসাবে শার্টটা কিনেছিল তৃপ্তি। এখন আর এটার প্রয়োজন নেই। ভাগ্যকে উপহাস করে হাসলো। লাগেজ গুছিয়ে বিছানায় বসলো। তৃপ্তি আর রিহানের প্রেমের বিয়ে ছিল। 2 বছরের প্রেমের সম্পর্ককে স্থায়ী করতে বিয়ে করে তারা। পরিবারও রাজি ছিল 2 পক্ষের। সব কিছু তো ঠিক ছিল, তবে আজ এমন কেন হলো? 3 বছরের বৈবাহিক জীবন কিছুদিন পর পূরণ হতো। তাদের একসাথে থাকার 5 বছর পূরণ হতো। বিয়ের প্রথম 2 বছর সব ঠিকঠাক ছিল। সম্পর্ক বিষাদ আসতে শুরু করে তারপর থেকে। আর আজ এই দিন। দুহাত মুখ ডেকে দীর্ঘশ্বাস ছাড়ল তৃপ্তি। আচমকা পুপিয়ে কেঁদে উঠল। নিজের এত কাছের একজনের থেকে বিশ্বাসঘাতকতা সে মানতে পারছে না। এতক্ষণ নিজেকে শক্ত স্বাভাবিক দেখিয়েছে, তবে এখন তার ক্লান্ত লাগছে, বড্ড ক্লান্ত। দুহাতে চোখ মুছল তৃপ্তি। তখনই বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ শুনল। বুঝল যাদের জন্য অপেক্ষা করছিল তারা এসেছে। ও লাগেজ এক হাতে ধরলো, অন্য হাতে তিথিকে নিয়ে বাইরে এলো। তৃপ্তিকে এভাবে লাগেজ আনতে দেখে তার শাশুড়ি মাহমুদা অবাক হলেন। তার কাছে গিয়ে বাধা দিয়ে বলতে লাগলেন, কই যাও বউ? এইভাবে নিজের ঘর সংসার থুইয়ে যাইও না তুমি। নাতনি ডারি নিয়ে এমনি যাইও না। এটা কি আদে আমার সংসার রয়েছে মা? চোখের জল ছাড়লেন মাহমুদা। তৃপ্তি মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহ জানে মা, কি ভাব করেছিলাম যে এমন ফোলা পেটে দৌড়ছিলাম। মা, আপনার সাথে আমি যোগাযোগ রাখবো, দেখা সাক্ষাৎ করব, তবে আমাকে আটকাবেন না। এখানে থাকতে আমার রুচিতে লাগবে। আমাকে মাফ করবেন। তুমি মাফ চাইও না বউ, তোমার দোষ নেই, সব দোষ আমার কপালের। তৃপ্তি কিছু বলল না। সামনে দাঁড়িয়ে থাকা কাঙ্ক্ষিত 2জন ব্যক্তির দিকে তাকালো, যারা তার বাবা আর ভাই। তৃপ্তির বাবা অর্থাৎ আজিজ সাহেবকে দেখে তার কাছে গেছে তিথি। রিহান থমথমে মুখে তাকিয়েছিল। এবার ও এগিয়ে এসে বলল, তৃপ্তি তুমি যেখানে যাচ্ছ যাও, তবে তিথি যাবে না, ওকে এখানে রেখে যাও। আপনি সেই সিদ্ধান্ত নেওয়ার কে রিহান? আমি কে মানে? আমি ওর বাবা। হ্যাঁ, তো বাবা, এই কথাটা এসব করার আগে মনে রাখা উচিত ছিল আপনার। চুপ করে রইল রেহান। রাগান্বিত দৃষ্টিতে তৃপ্তির দিকে তাকালো। তুষার তা দেখে বলল, এইভাবে তাকিয়ে লাভ নেই। আমরা এখানে আছি সেটা ভুলবেন না। রেহানের থেকে চোখ সরিয়ে তৃপ্তির দিকে তাকালো তুষার। বলল, সব নিয়েছিস? চল এখান থেকে এখন। বলে তিথিকে কোলে নিল তুষার। বাইরে পা বাড়াতে নিলে রিহান বলল, আমি যেহেতু তিথির বাবা, সেহেতু আমি ওর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি। তিথি এখানে থাকবে। তুষার ফিসেল হাসলো, বলল, সেটা তিথি বলবে। তিথি? মামা, তুমি কার কাছে থাকবা? মাম্মাম নাকি বাবা? তিথি চোখ ফিটফিট করে তাকালো। নিজের ছোট ছোট হাতে তুষারের গলা জড়িয়ে বলল, মাম্মা। তৃপ্তি গর্বিত ভঙ্গিতে হাসলো। রিহান চেঁচিয়ে উঠল, অতটুকু বাচ্চা কি বুঝে এসব অযৌক্তিক কাজ? তৃপ্তি, তোমার করা কাজ কতটা যৌক্তিক রিহান? নীতির কথায় থেমে গেল রিহান। বলল, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে তুমি কথা বলো না নীতি। অবশ্যই বলবো আপু, আপনার কাজে আমি সমর্থন করি। তিথি আপনার সাথেই ভালো থাকবে। রিহান বলল, না, তিথি এখানে থাকবে। আমার মতামত তিথির জন্য যথেষ্ট। ও বাচ্চা, ও কি বলবে আর? তৃপ্তি কথা বাড়াতে চাইল না, তবুও রিহানের উদ্দেশ্যে বলল, বাবার অধিকার ফলানোর আগে বাবা হওয়ার দায়িত্ব পালন করতে জানতে হয় রিহান। এরপর মাহমুদের দিকে তাকিয়ে বলল, মা আসি, দোয়া রাখবেন। বাড়ি ছেড়ে বাইরে এলো তৃপ্তি। সোজা হেঁটে গাড়িতে বসলো। আজিজ সাহেব তিথিকে নিয়ে বসলেন। তুষার লাগেজ গাড়িতে তুলে প্যাসেঞ্জার সিটে বসলো। তিথি তৃপ্তির কাছে এলো। তৃপ্তির কোলে বসে ওর বুকে মুখ গুজে জড়িয়ে ধরে রাখলো ওকে। তৃপ্তি হাসলো অল্প। এত সব কিছুর মাঝে মেয়েটাই ওর সব। গাড়ি চলতে শুরু করলো। তৃপ্তি জানালার বাইরে তাকালো। নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে সে, যেখানে থাকবে না কোনো প্রতারণা, মিথ্যা কিংবা অবহেলা।
গাড়িতে পৌঁছে মা ভাবির সাথে কথা বলে নিজের রুমে গেল তিথি। তিথি তার কোলে, গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল মেয়েটা। তিথিকে আস্তে করে বিছানায় শুইয়ে দিল তিথি। তখন দরজায় ঠক ঠক শব্দ হলো। সেদিকে তাকালো তৃপ্তি। তুষার দাঁড়িয়ে, তার হাতে তৃপ্তির লাগেজ। তুষার লাগেজটা ভিতরে আনলো। তৃপ্তির দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, ফ্রেশ হয়ে নে। তৃপ্তি তাকালো বড় ভাইয়ের দিকে। তুষার রুম থেকে বেরিয়ে যেতে গেলে তৃপ্তি বলল, আমার উপর রেগে আছো ভাইয়া? তুষার অবাক হলো, তাকালো তৃপ্তির দিকে, বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, রাগ কেন করব? আজব হাসলো তৃপ্তি, খুবই সামান্য সেই হাসি। মলিন গলায় বলল, রিহানের সাথে আমার বিয়েতে কিছুটা হলেও তোমার আপত্তি ছিল, সেটা আমি জানি। তবে তুমি এসব খুব একটা প্রকাশ করনি আমার সামনে। একবার বাধা দিয়েছিলে, বুঝেছিলাম। আমি বুঝিনি। তোমার কথা শুনলে বোধহয় আজ এমন হতো না। তুষার এগিয়ে এলো, তৃপ্তির মাথায় হাত বুলিয়ে বলল, এমন কোথাও লেখা নেই যে আমাদের পছন্দ ছেলেকে বিয়ে করলে তুই ঠকতি না। কে কখন কিভাবে বদলে যায় এটা আমরা কেউ জানি না। তুই কি জানতি রিহান এমন করবে? না তো, তাই না? এখানে নিজেকে একদম দোষ দিবি না। কোনো ছিটারের জন্য তোর জীবন থেমে থাকবে না। তুই নিজের জন্য বাঁচবি, তিথির জন্য বাঁচবি, বুঝেছিস? মাথা নাড়ালো তৃপ্তি, সায় জানালো। তুষার এক হাতে বোনকে জড়িয়ে ধরল, বিড়বিড় করে বলল, রিহানের সাথে যে কি হবে তা আল্লাহ জানে, তবে ওর যোগ্যতম শাস্তি আমি ওকে দেব। তোমার সাথে থাকতেও আমার ঘেন্না লাগছে রিহান, এসব তোমার থেকে আশা করিনি। তোমার তো ইভেন একজন মেয়েও আছে, তারপরও বাইরে চুকচুক করার স্বভাব। ছি! নীতি কথাগুলো এক নিঃশ্বাসে বলে থামলো। খেয়াল করলো রিহান অগ্নিদৃষ্টি, পাত্তা দিল না, মুখ বিকৃত করে চলে যেতে লাগলো। রিহান ওর হাত টেনে ধরলো নিজের কাছে, না আচমকা নীতির হাত মুচড়ে ধরলো। ব্যথায় মুখ থেকে আর্তনাদ বের হলো নীতির। রিহান দাঁতে দাঁত পিষে বলল, সাহস তো কম না তোমার? আমার বাড়িতে আমার সামনে এসব বলার সাহস আসে কোথা থেকে তোমার? তোমার বাড়িতে আমি নিজে থাকতে চেয়েছি। ফার্স্টে তৃপ্তিয়াফুল লাইফ নষ্ট করলে, তারপর আমার লাইফও। আমি তো অবাক হচ্ছি তুমি কি করে স্টিল এত বড় গলায় কথা বলো, ন্যূনতম লজ্জাও নেই তোমার? বলে জোর খাটিয়ে নিজের হাত ছাড়ালো নীতি। রিহান খেপে বলল, তৃপ্তির নামও নেবে না তুমি। ও চলে গেছে কেন? নতুন নাগর পাইছে। ও পারতো না সব বসে ঠিক করতে? পারতো না ব্যালেন্স করে সংসার কন্টিনিউ করতে? নিজে তো গেছে, আমার মেয়েকেও নিছে। বলে বিশ্রী ধরনের গাড়ি চড়ল রিহান তৃপ্তির উদ্দেশ্যে। তা শুনে মুখ খিচে ফেলল নীতি। ঘৃণায় জর্জরিত হয়ে রিহানের গালে সজোরে থাপ্পড় বসালো। রিহান হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। নীতি তর্জনী তুলে রিহানের দিকে তাক করলো, একরাশ ঘৃণা নিয়ে বিক্ষিপ্ত গলায় বলল, আপুকে নিয়ে বলার আগে নিজের দিকে তাকাও, নিজেকে আয়নায় দেখো। নিজের মতো সবাইকে ভেবো না, সবার চরিত্র তোমার মতো না। তিথিকে রাখার কথা বলছো? কি করতে রাখলে? তিথির কোনো যত্ন করতে পারো? বাবা হওয়ার অধিকারই তো তোমার নেই। তুমি তো শুধু আপুকে না, তিথিকেও টুকিয়েছ। বাচ্চা মেয়েটার দোষ কি ছিল? বলে থামলো নীতি। রিহানের দিকে তাকালো, যে সোয়াল শক্ত করে তাকিয়েছে তার দিকে, চোখের দৃষ্টিতে রাগে ছড়াছড়ি। নীতি দমলো না, সেভাবেই বললো, তোমার সাথে যদি আমি থাকি না, আমার নিজেকে ঠকানো হবে, যেটা আমি কোনোদিন হতে দিব না। তোমাকে আমি ডিভোর্স দিব, মামলাও করব। রিহান এগিয়ে এলো, চোখে চোখ রেখে ক্ষুদ্র গলায় বলল, যা ইচ্ছা করো, আমাকে ডিভোর্স দিয়ে কার কাছে যাও আমি দেখব। তোমার মন মানসিকতা বদলাও, নয়তো পরে যে কি পরিমাণে পস্তাতে হবে তা আল্লাহ জানে। বলে রুম থেকে বেরিয়ে গেল নীতি। মাম্মাম, বাবা কি আসবে না? বিছানায় বসে অফিসের কাজ করছিল তৃপ্তি। তিথির গলায় তার দিকে তাকালো, মেয়ের মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, না মা, আসবে না। কেন, মিস করছেন আপনি? না, এমনি। মাম্মাম, কেন আসবে না বাবা? সে ব্যস্ত মা, আপনার সাথে কবে দেখা হবে আমি জানি না। তিথি কথাটা কতটা বুঝলো কে জানে, তবে বলল, আচ্ছা। বলে তৃপ্তির কাছে এলো তিথি, জড়িয়ে ধরলো মাকে, কাঁধে মুখ গুজে মিষ্টি গলায় বলল, আই লাভ ইউ মাম্মাম। হাসলো তৃপ্তি, সেই হাসিটা মাত্রাতিরিক্ত তৃপ্তিদায়ক। মেয়েটার কথা বলা, হাসা সবেতে তৃপ্তির এই মা সত্তাটার বুকটা যেন জড়িয়ে যায়। তৃপ্তি সেভাবেই হেসে তিথির চুলে হাত বুলিয়ে বলল, মাম্মাম লাভ ইউ টু সোনা। তৃপ্তির ঘুম ভাঙল বাসার হইচইয়ের শব্দে।
ঘুম ঘুম চোখ দুটোকে টেনে হিঁচড়ে খুলল। উপরে সোজা সিলিং ফ্যানের দিকে তাকালো। থম মেরে শুয়ে রইল, মাথা হ্যাং হয়ে আছে। সদ্য ঘুম ভাঙার বুঝল না কি হচ্ছে বা হয়েছে। ধীরে ধীরে গতকালের ঘটনা মনে পড়ল। নিজের স্বামীর দ্বিতীয় বিয়ে, মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে আসা, বড় ভাইয়ের ভোজানো, তিথি জড়িয়ে ধরা, সব গল্প, সবটা ধীরে ধীরে মাথা কাজ করা শুরু করেছে যেন। বাইরের শব্দ যতদূর বুঝলো কেউ এসেছে, পাত্তা দিল তৃপ্তি। বিছানায় হাতড়ে ফোন নিল, স্ক্রিন অন করে দেখলো 11টা বাজে। তরাক করে উঠে বসলো, ফোন ছেড়ে পাশে তাকালো। তিথি নেই। কোথায় আছে মেয়েটা ভাবলো না তৃপ্তি। হয়তো মামা বা নানার কাছে আছে, বাড়িতেই আছে যতটুকু সে শিওর। তাই সেই নিয়ে মাথা না ঘেমে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ হলো। আজ অফিস নেই, তাই শুক্রবার হয় ছুটি। বিছানা থেকে নেমে ফোন নিয়ে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমে আসতেই হাঁটার গতি কমে এলো, পা আটকে এলো যেন, বিস্ময়ের শীর্ষে পৌঁছে গেল যেন। সেই চিরচেনা মুখ দেখে থমকে গেল তৃপ্তি। দীর্ঘ 3 বছর আগে এই মানুষটা ওকে ফাঁকি দিতে বিদেশ পাড়ি জমিয়েছিল। আদতে কি তাই, নাকি তৃপ্তি নিজেই তাকে দূরে সরিয়ে দিয়েছিল? দুপাশে ধীরগতিতে মাথা নাড়ল তৃপ্তি। বিশ্বাস হচ্ছে না ফাইয়াজ তার সামনে বসা। ফাইয়াজের পাশে বসা তার বোন, অর্থাৎ তৃপ্তির ভাবি ফারিন। তৃপ্তি আরও বেশি অবাক হলো ফাইয়াজের কোলে তিথিকে দেখে। তৃপ্তি, ওখানে কি করছো? এদিকে এসো শোনা। ফারিনের ডাকে সেদিকে তাকালো তৃপ্তি। উপস্থিত সকলের দৃষ্টি তৃপ্তির পড়লেও অস্বস্তি বোধ করলো খানিকটা। ইতস্ত করে এগিয়ে এলো ড্রয়িং রুমের দিকে, সালাম দিল সকলের উদ্দেশ্যে। মাকে দেখে ফাইয়াজের কোলে থেকে তিথি তাকালো তার দিকে, সরল দৃষ্টিতে তাকিয়ে হাত বাড়িয়ে দিল তৃপ্তির দিকে। আদো আদো গুলিতে বলল, মাম্মাম যাব। তৃপ্তি হাসলো অল্প, ধীর পায়ে এলো, হাত বাড়িয়ে বুকে তিথি কোলে নিল। বোচা জোকার ফলে ফাইয়াজের সামনে পড়ল সে। ফাইয়াজ তাকিয়ে রইল তৃপ্তির দিকে। এই মেয়েটার জন্য কত রাত নির্ঘুম কেটেছে সে জানে শুধু। কতবার ঘুমের ভিতরে কেঁদে উঠেছে সে জানে। মোনাজাতে কতবার কান্না করে আল্লাহর কাছে এই মেয়েটাকে ভিক্ষা চেয়েছে সেটা শুধু সে জানে। তবে ভাগ্য এত নিষ্ঠুর কেন? মেয়েটা অন্য কারো স্ত্রী হলো, অন্য কাউকে ভালোবাসলো, অন্য কারো সন্তানের মা হলো। সইতে পারল না ফাইয়াজ। দ্রুত চোখ সরালো, চোখ ফেটে জল বের হইতে চাইছে, চিৎকার করে কান্না করতে চাইছে, তবুও সামলালো নিজেকে। তৃপ্তি তিথিকে কোলে নিয়ে কিছু সময় কথা বলল। তখনই একজন মহিলা, যে ফারিনার ফাইয়াজের ফুফু হন, তিনি বললেন, শুনলাম তোমার স্বামী বিয়া করছে, তা তোমাগো না সম্পর্ক কইরা বিয়া? ফাইয়াজ তাকালো তৃপ্তির দিকে। অপ্রস্তুত হলো তৃপ্তি। খোঁচা মারা কথায় বিরক্ত হলো। তারা কাছের আত্মীয়, এজন্য কোনো সিন ক্রিয়েট করতে চাইল না। তৃপ্তি নম্রভাবে বলল, জি। সেভাবেই বিয়ে হলো। ফুফি মুখ কুচকে তাকালেন, সেভাবেই বললেন, তারপরও সংসার টিকাইতে পারলে না? কেমন মাইয়া গো তুমি? বুঝলাম বিয়ে করছে আরেকটা, তাই বলে তুমি ঘর সংসার ছাড়ি চলিয়ে আসবা? বলে আক্কেল জ্ঞান নেই নাকি? সুন্দর করে কথা কাটাতে চাইলেও পারল না তৃপ্তি। মেজাজ খিচে এলো, কাট গলায় বলল, তো কি আমি সতীনের সাথে ঘর করতাম আন্টি? মানে আপনার কথাই তাই বোঝাচ্ছেন তো? তাই বলি মানে নেওয়ার চেষ্টা করিবা না? আচ্ছা ভাবুন, আল্লাহ না করুক আপনার সাথে এমন হলো, তখন আপনি কি করবেন? সেই সংসারে থাকবেন? নিজের স্বামীর দ্বিতীয় স্ত্রীকে সাথে নিয়ে ঘর করবেন না তো, তাই না? তাহলে অন্যের বেলায় এসব কিভাবে বলেন আন্টি? হালকা হাসলো ফাইয়াজ। মেয়েটা এখনও কতটা দাপটের সাথে চলে বুঝতে বাকি নেই। তৃপ্তির কথায় অপ্রস্তুত হলেন মুফতি বেগম, অর্থাৎ ফাইয়াজের ফুফি। আশেপাশে তাকালেন, তারপর নিজের অপ্রস্তুত ভাব লুকাতে মুখ বাঁকিয়ে বললেন, এত তেজ কোনখান দিয়ে আহে? এসব মাইয়াগো এমনি সংসার টেকে না, মাইয়াগো এত তেজ ভালো না। তুষার কিছু বলবে তার আগে ফাইয়াজ বলল, ফুফি এসব বলা বন্ধ করো প্লিজ। তুমি কি আদেতে সবটা জানো কি হয়েছে ওনার সাথে? না তো, তাই না? না জেনে মন্তব্য করো না। প্রত্যেক মানুষের আত্মসম্মান বোধ রয়েছে, আর তৃপ্তি যা করেছেন তাতে কোনো ভুল নেই। কেন কেউ কোনো প্রতারকের সাথে থাকবে? ভাবো একবার। আল্লাহ না করুক ফারিনাপুর সাথে এমন হলো, তখনই কি তুমি এসব বলতে? না, তাহলে অন্যের বেলায় কেন? মুফতি বেগম জবাব দিলেন না, মুখ গোজ করে বসে রইলেন। জবাব দেওয়ার মতো উত্তর পাচ্ছেন না। তৃপ্তি অবাক হলো, ফাইয়াজ তার পক্ষে কথা বলবে আশা করেনি সে। ফারিন ফাইয়াজের ফিট চাপড়ে বলল, একদম। তৃপ্তি যা করেছে আমি অ্যাপ্রিসিয়েট করি, এটা সবার এমন করার সাহস থাকে না, তবে ও করছে, এটাই তো কত।
তৃপ্তি কৃতজ্ঞতার দৃষ্টিতে ভাবির দিকে তাকালো, চোখ ভিজে এলো। তা দেখে তিথির কেমন লাগলো। এতক্ষণের কথা সে বুঝেনি, সেই বয়সও তার হয়নি, তবুও মায়ের মলিন মুখ তাকে বাজেভাবে কষ্ট দিলে। তিথি ছোট ছোট হাতে তৃপ্তির চোখ মুছিয়ে দিল, আদো আদো ভুলিতে বলল, কেঁদো না মাম্মা। তৃপ্তি তৃপ্তিদায়ক হাসল। এমন পরিবার, এমন সন্তান পাওয়া ভাগ্যের ব্যাপার। অধিকাংশ মেয়েই তো তার পরিবার এমন ঘটনার পর ফিরিয়ে দেয়, তৃপ্তি দেয়নি এবং সাদর গ্রহণ করেছে তাকে। তার জন্য সকলের সাথে লড়াই করেছে। এমন পরিবার পাওয়া সকল মেয়ের জন্য ভাগ্য। তৃপ্তি এখন সন্ধ্যায় সময়, সবার ছাদে বসেছিল। তৃপ্তি অফিসের কাজ করছিল ল্যাপটপে। ঘরের ভিতরে মেহমানের জন্য সেখানে বসেনি, মূলত কন্ট্রোললেস ব্রেক হবে এজন্যই বসেনি। কাজ করতে করতে আচমকা পুরুষালী কণ্ঠে চমকালো। কিবোর্ডে টাইপ করা দক্ষ হাতটি থেমে গেল। কণ্ঠটা তার অচেনা নয়, বড্ড চেনা। ইতস্ত হয়ে পিছনে তাকালো তৃপ্তি। ছাদের দরজায় দাঁড়িয়ে আছে ফাইয়াজ। তৃপ্তি ওকে দেখে উঠে দাঁড়ালো। ইতস্ত ভঙ্গিতে হেসে ফাইয়াজকে কি ভিতরে আসতে বলল। ফাইয়াজ ভিতরে এলো। যেই টেবিলে বসে কাজ করলো তৃপ্তির সামনে চেয়ারের দিকে ইশারা করে বলল, বসুন না, দাঁড়িয়ে কেন? তৃপ্তির দিকে তাকালো একবার ফাইয়াজ, এরপর দৃষ্টি নত করে মেজের দিকে তাকালো। নম্র গলায় বলল, বসবো না। আসলে আপু মানে পারিন আপু আপনাকে ডাকছিল নিচে, আমাকে বললো আপনাকে ডেকে পাঠাতে, আর তিথিও কান্না করছিল তাই। শেষ কথা শুনে টেবিলে থাকা জিনিসপত্র গুছাতে ব্যস্ত হলো তৃপ্তি। উদ্বিগ্ন গলায় প্রশ্ন করলো, তিথি কেন কান্না করছে? কিছু হয়েছে কি? তৃপ্তির উদ্বিগ্নতা দেখলো ফাইয়াজ, কিঞ্চিত হাসলো। এরপর আবারও ঠোঁটের হাসি মিলিয়ে বলল, আপনি ছাদে আসার আগে তো তিথি ঘুমেছিল, এখন ঘুম থেকে উঠে আপনাকে না দেখে কান্না করছিল। ভাইয়ারা সামলাচ্ছিল, তবুও কান্না করছিল, তাই আপনাকে ডাকতে বললো আপু। আচ্ছা। একটু স্বস্তির শ্বাস ফেলল তৃপ্তি। টেবিল গুছিয়ে ল্যাপটপ আর বাকি জিনিস হাতে নিয়ে ফাইয়াজের দিকে তাকালো। জিজ্ঞেস করলো, আপনি যাবেন নিচে? আমি যাচ্ছি। বাইরের দিকে তাকালো ফাইয়াজ, মলিনভাবে বলল, না, আপনি যান। তৃপ্তি মাথা নাড়ল, নিচে নামতে লাগলো। 3 ধাপ নেমে হঠাৎ কান্নার আওয়াজ পেল কানে, ছাদ থেকে আসছে। কি করুণ সে আর্তনাদ। তৃপ্তি বিষাদ মনে শুনল, মুখে এবার মলিন হলো। কেউ তাকে এত চেয়েও পায়নি, এত কেঁদেও, এত কষ্ট সহ্য করেও পায়নি। অথচ যে পেল সে মূল্যও দিল না, বরং ঠকালো। ভাগ্য এত নির্মম কেন? কেউ না পেয়ে কাঁদে, কেউ পেয়েও সরে ফেলে। বাসায় এলে মেয়ের কান্না শুনতে পেল তৃপ্তি। বসার ঘরে নিয়ে দেখলো তিথিকে কোলে নিয়ে তুষার বসে আছে। কান্না থামানোর চেষ্টা করছে মা, ফারিন মানাতে চাইছে, পারছে না। মেয়েটা গলা ফাটিয়ে কান্না করছে। তৃপ্তি দ্রুত এগিয়ে এলো, তিথিকে কোলে নিল। মাকে দেখে কান্না একটু কমলো তিথি। তৃপ্তি ওর পিঠে হাত বুলিয়ে কান্না থামালো, তবু একটু পর পর গা কেঁপে উঠছে। বলি, আক্কেল জ্ঞান নেই নাকি তোমার? হ্যাঁ, মাইয়া ফালাইয়া কই থাহো? মাইয়া মইরা গেলেও তো টের পাবা না। মুফতি বেগমের কথায় চকিত তার দিকে তাকালো তৃপ্তি। তুষার বিরক্ত বোধ করলো। ফারিন বলল, পুপি এসব কি? তৃপ্তি আর্তনাদ করে বলল, আল্লাহর দোহাই আন্টি, এসব বলবেন না, ও বাচ্চা মানুষ, এসব কি বলেন আপনি? মুখ বিকৃত করলো মুফতি। বললেন, আর কি কমু তোমাগো? মাইয়া থুইয়া টো কইরা ঘুরে বেড়াও, আবার কিছু কইলেও গায়ে লাগে। অবশ্যই গায়ে লাগবে পুপি, মেয়েটা ওনার, তোমার না। মেয়ে নিয়ে টেনশন তোমাদের সবার থেকে ওনার বেশি থাকে। আর উনি ঘুরে কই বেড়াচ্ছিলেন? অফিসের কাজ করছিলেন উনি। না জেনে এমন মন্তব্য তো সাজে না, তাই না পুপি? পিছন থেকে ফাইয়াজের কথায় তার দিকে চোখ গেল সকলের। মুফতি বেগম মুখ কুচকে ফেললেন, বললেন, ওর পক্ষ লইয়া তোর কথা কইবার কইছি, তুই এত কথা কইস কেন? আর মাইয়া মানুষের আবার বাইরে কি কাম? এজন্যই তো সংসার টেকে নাই। তুষারের রাগ হলো, এটা কেমন মূর্খের মতো কথা? মেয়ে মানুষ অফিসে কাজ করবে বলে তাদের সংসার টিকবে না? তুষার তবুও নম্রভাবে বলল, এটা কেমন কথা ফুফু? মেয়ে মানুষ হয়েছে তো কি হয়েছে, মানুষ না? মানুষ তো, তবে এমন বলার কোনো মানেই হয় না। আপনি অনেকবার তৃপ্তিকে আজে বাজে কথা বলেছেন। কিন্তু কেন ফুফু? ওরও কি দোষ? রিহান ওকে ঠকিয়েছে, এখানে ওর কি দোষ? কোনো মেয়ে কি জেচে পড়ে নিজের সংসার ভাঙতে যাবে? না তো, তাই না? আপনার নিজেরও তো একজন মেয়ে আছে। আপনি তৃপ্তির জায়গায় নিজের মেয়েকে বসিয়ে দেখুন, তখনই কি এমন কথা বলতেন আপনি? মুফতি বেগম জবাব বললেন, তবুও আমার মাইয়া এমন না, বাইরে কাম কাজ করে না, হেতি ঘর সংসার করে। কই, ওর তো সংসারে ঝামেলা হয় না? তুষার দীর্ঘশ্বাস ফেলল। কিছু বলার আগে কেউ বলল, ভাবি, আপনি বোধহয় পুরনো চিন্তাধারা নিয়ে পড়ে আছেন।
আমার মেয়ে বাইরে কাজ করে, এটা নিয়ে লজ্জার কিছু নেই। আমি তো বলবো আমার তৃপ্তিমা অলরাউন্ডার, ও সব দিক পারফেক্টলি হ্যান্ডেল করে। রিহান ওকে ঠকিয়েছে, এতে তৃপ্তির কোনো সমস্যা, দোষ নেই। ভাগ্য তো রিহানের খারাপ, ও আমার মেয়ের মতন একজনকে পেয়েও ঠকিয়েছে। আমার যে রিহানের জন্য কি আফসোস হয়, ছেলেটা হীরা হারালো, বুঝলেন? আজিজ সাহেবের গলা শুনে তার দিকে তাকালো বাকিরা। মুফতি বেগম অপ্রস্তুত হলেন, কথা কাটাতে তড়িগড়ি করে কিছু বলতে নিল। আজিজ সাহেব তাকে থামিয়ে দিলেন। গুরু গম্ভীরভাবে বললেন, থাক ভাবি, আজ যা আমার মেয়েকে বলেছেন, দ্বিতীয়বার এমন করলে আমরা কিন্তু চুপ থাকবো না। মেয়ে হয় আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়েকে অপমান করা আমি সহ্য করব না, এটা মাথায় রাখবেন। মুফতি বেগম অপমানিত বোধ করলেন, চুপ হয়ে গেলেন। তৃপ্তির এসব ভালো লাগছিল না। ও তিথিকে নিয়ে নিজের ঘরে চলে এলো, দরজা লাগিয়ে বিছানায় বসালো মেয়েকে। মেঝেতে হাঁটু মুড়ে বসে তিথির ছোট্ট হাতটা ধরল। এত কান্না করেছে তিথি যে মেয়েটার চোখ মুখ লাল হয়ে আছে। তৃপ্তি হালকা হাসলো। কানে বাজলো মুফতি বেগমের বলা কথাটা, মাইয়া মইরা গেলেও তো টের পাবা না। কথাটা শুনে বুক কেঁপে উঠছিল তখনও। মানুষ এমন কেন? আমাদের সমাজ এমন কেন? সব জায়গায় মেয়েদের দোষ তারা কেন খোঁজে? কেন দেখে না ছেলেদের দোষ? কিভাবে একটা মেয়েকে কথা লাগাতে এফোর ওপর করা যায়, এটাই কেন তারা ভাবে সবসময়? মেয়েরাও তো মানুষ, তারা এক হাতে সব সামলাচ্ছে, তাদেরকে তো অপমান না করে উল্টো তাদের প্রতি সম্মান আনা উচিত। কত বিশ্রী আমরা মানুষেরা! একটা মানুষের কথা লাগাতে মেরে ফেলতেও পিছপা হয় না। একটা মেয়ের জীবন এত কঠিন কেন? কেন তারা সহজভাবে চলতে পারবে না? একজন ডিভোর্সি বিধবা অবিবাহিত মেয়েকে এত কথা কেন শুনতে হবে? কেন লোকজন তাদের নিয়ে কটূক্তি করবে? কেন তাদের নিয়ে উপহাস করবে? নেই, এত কেন? এর কোনো জবাব নেই। আমরা মানুষ নই, অমানুষ আমরা। অন্যকে আঘাত করে আমরা পৈশাসিক আনন্দ পাই। কতটা জঘন্য এই মানুষ, কতটা জঘন্য এই সমাজ। তৃপ্তির চোখ বেয়ে জল গড়ালো। তিথি অবুঝভাবে তাকিয়ে রইল, বুঝতে পারছে না কি হয়েছে। মাম্মাম কাঁদে কেন? মাম্মাম কি কষ্ট পেয়েছে? কে কষ্ট দিল মাম্মামকে? মাম্মামের কি খুব কষ্ট হচ্ছে? তিথি কেঁদে ফেললো মায়ের কান্না দেখে। মায়ের গলা জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে আধো আধো বলিতে বলল, কাঁদে না মাম্মাম, ও মাম্মাম কাঁদে না। মেয়ের মারা যাওয়ানো কথায় কি হলো জানে না তৃপ্তি। তিথিকে শক্ত করে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। ও সে ক্লান্ত, নিজের কষ্ট লুকিয়ে স্বাভাবিক দেখাতে দেখাতে ও যে ক্লান্ত। মানুষের কটূক্তি শুনতে শুনতে সে ক্লান্ত। দোষ না করে দোষের বোঝা টানতে টানতে সে ক্লান্ত। এতদিনের জমানো সকল কষ্ট চোখের জল হয়ে বেয়ে পড়ল সেই করুণ আর্তনাদ। ভারী খেল ঘরের ছাড় দেওয়ালে। কেউ দেখল না, তা কেউ না। প্রেম করে বিয়ে করেছিল তৃপ্তি, তারপরে দিন শেষে সেই ঠকে গেল। আমার অবাক লাগে রিহান বাচ্চাটার কথাও কিভাবে না ভেবে থাকলো। অতটুকু বাচ্চা বউ বাসায় রেখে এসব বেটা মানুষের জাত। ঘরে একটা রেখে বাইরে হাজারটা নিয়ে ঘুরে, এদের একটাই চলে না। ফারিনের কথায় দীর্ঘশ্বাস ফেললেন তাসলিমা খাতুন। ফাইয়াজ আর ফারিনের মা হন তিনি। সেদিনের ঘটনার পর 1 মাস কেটেছে। 1 মাস অনেক লম্বা একটা সময়। তৃপ্তি আগে থেকে গম্ভীর হয়েছে। তিথির সাথে অবশ্য গম্ভীরতা কানা করিয়ে নেই। আগে যা ছিল এখনও তাই। মেয়ের প্রতি তার গম্ভীরতা থাকে না, থাকে একরাশ পানচ্ছলতা। ফারিন আজকে বাপের বাড়িতে এসেছে, অনেক দিন থাকবে। তুষার সকালে দিয়ে গিয়েছিল তাকে, থাকেনি। অফিস আছে তো, তাই ফারিন নিজের বাসা থেকে অফিসে যাতায়াত করবে। মায়ের দিকে তাকালো ফারিন। তাসলিমা বললেন, কি আর করবি মা, সব কপাল। মাইয়া মানুষের কপাল এত খারাপ, শুধু কি কপালের দোষ মা? ছেলেদের কোনো দোষ নেই। মেয়ের কথায় কিঞ্চিত হাসলেন তাসলিমা। বিষাদ বড় গলায় বললেন, কয়জন রে তুই সেই বুঝ দিবি? লোকজন ঠিকই মেয়েদের দোষ খুঁজে বের করবে, ঠিকই তখন মেয়ের চরিত্রেই দোষ উঠবে। অনেকে তো দেখবি মুখের ওপর বলে দিবে, আপনার মেয়ে পর্দা করে, সে বাইরে বের হয়েছে কেন? এমনি চললে তো বেড়া মানুষের চোখ যাবই। আমি শুধু তৃপ্তির বিয়ে নিয়ে ভাবছি না, একটা মেয়ে হিসেবে বলছি। মেয়েদের রেপ হয়, সংসার ভাঙে, স্বামী বাইরে নোংরামি করে, এসব কিছুতে আমাদের সমাজ, আমরা মানুষরা ছেলেদের দোষ খুবই কম দেখি, মেয়েদের দোষ প্রচণ্ড বড় করে দেখি। কত খারাপ আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি। ফারিন আক্রোশ ফেটে পড়লো, বলল, পর্দার কথা কেন তোলে? কোরআন হাদিসে লেখা এজন্য। কোরআন হাদিসে আমাদের পর্দা করতে বলার আগে এটা বলেছে ছেলেরা যেন নিজেদের দৃষ্টি নত রাখে।
কিন্তু আমরা তো মূর্খ, মেয়েদের পর্দা করতে বলছে সেটা নিয়েই লাফায়। ছেলে কি বলছে তা তাকাইও দেখি না। আম্মু, আমি পর্দা করা খারাপ বলছি না, অবশ্যই অনেক ভালো কাজ। তবে আরেকটা কথা, যেই কথা বলা হয়েছে সেই কথা কেউ দেখে না। কেন? মূর্খ সমাজে বসবাস করিস, তাদের থেকে আর কি এক্সপেক্ট করবি বল? মায়ের কথায় তার দিকে তাকালো ফারিন। মলিন হাসলো। আমাদের সমাজ নামেই এগিয়ে, মানসিকতার দিকে থেকে বহুগুণ পিছিয়ে। যেদিন তারা অহেতুক মেয়েদের দোষ দেওয়া কমাবে, সেদিন সঠিকগুলোর পার্থক্য ঠিক করবে, সেদিন এই সমাজ এগিয়ে যাবে, অনেক দূর এগিয়ে যাবে, অনেক দূর। মারে, রিহানকে পুলিশে নিয়ে গেছে। শাশুড়ির কথায় অবাক হলো তৃপ্তি। মেয়েকে সন্ধ্যার নাস্তা করিয়ে কেবল উঠলো, এর মধ্যে মাহমুদার ফোন এলো। ওই বাড়ির সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও মাহমুদার সাথে রয়েছে। এই একমাত্র একটা মানুষ তাকে এত ভালোবাসে। বৌমা না ভেবে নিজের মেয়ে ভাবে। তৃপ্তি বিছানায় বসা তিথির দিকে একবার তাকালো, এরপর দৃষ্টি সরিয়ে মাহমুদের উদ্দেশ্য শান্ত কণ্ঠে প্রশ্ন করলো, কখন, কেন? কেডা জানি ওর নামে মামলা দিছে, প্রতারণা, প্রথম বউরে থুইয়ে আবার বিয়া করানোর জন্য। তৃপ্তির ব্রু কুচকে ফেললো, ঠোঁটে তার পিছেল হাসে। বুঝতে পারছি কিঞ্চিত এটা কার বা কাদের কাজ। তৃপ্তি কিছুক্ষণ মাহমুদের সাথে কথা বলে ফোন রাখলো, এরপর ফোনে একটা নাম্বার ডায়াল করলো। বুকে কিছুটা সংশয়, কিছু দ্বিধা কাজ করলো, তবুও ফোন করলো। বুক কাঁপছে কিছুটা। হ্যালো। রাজবাড়ি পুরুষালী কণ্ঠ কানে বাজলে থমকালো তৃপ্তি। সেই দিনের পর 1 মাস কথা হয়নি এই মানুষটার সাথে। তৃপ্তি স্বাভাবিক করলো নিজেকে, তারপর বলল, আমি তৃপ্তি। পাইয়াজ চমকালো এবং থমকালো। তৃপ্তি তাকে ফোন করেছে এটা বিশ্বাস করতে চাইল না। ওই শিওর হতে জিজ্ঞেস করলো, কে? তৃপ্তি ব্রু কুচকালো, ইতস্ত বোধ করলো। বলল, আমি তৃপ্তি। বলুন, রিহানের নামে কি আপনি কেস করেছেন? বাবা, প্রাক্তনের জন্য হঠাৎ এত চিন্তা? এমন করে কথা কেন বলছেন পাইয়াজ? বিরক্ত করলো তৃপ্তি। বলল, যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন। আপনার রিহানের সাথে আমার কি কোনো শত্রুতা আছে? তৃপ্তি অপ্রস্তুত হলো, খেপে গিয়ে বলল, এভাবে কথা বলেন কেন? ভালো করে কথা বলতে পারেন না? ওপাশা হাসলো পাইয়াজ। বলল, আচ্ছা, বললাম ভালো করে কথা। আপনার স্বামীর জেলে গিয়েছে তার করা কাজকর্মের জন্য। কে তার নামে কেস করেছে সেটা কি ম্যান্ডাটরি? অবাক হলো না তৃপ্তি, তবে জোরালো আওয়াজে বলল, আপনিই করেছেন তাহলে এই কাজ? ওপাশ থেকে নির্লিপ্ত কণ্ঠ বেশি এলো। পাইয়াজ বলল, হ্যাঁ, আমি করেছি কেস। শুধু আমি একা নই, আপনার ভাই, আপনার দুলাভাই তুষার ভাইও আমার সাথে ছিল। আমরা দুজন মিলে যা করার করেছি। পেয়েছেন আপনার উত্তর? তৃপ্তি ওপাশ থেকে নির্লিপ্ত কণ্ঠ বেশি এলো। ফাইয়াজ বলল, হ্যাঁ, আমি করেছি কেস। শুধু আমি একা নই, আপনার ভাই, আপনার দুলাভাই, আমার দুলাভাই তুষার ভাইও আমার সাথে ছিল। আমরা দুজন মিলে যা করার করেছি। পেয়েছেন আপনার উত্তর? তৃপ্তি কিন্তু কেন মানে কি? কেন করেছেন এমন? আপনার আফসোস হচ্ছে না তৃপ্তি? রিহানকে ছেড়ে এসে আপনার আফসোস হচ্ছে? থমকালো তৃপ্তি। দ্রুতভাবে জোরালো কণ্ঠে জবাব দিল, না, একদমই এমন না। তো কেমন? পাইয়াজ, আপনি কি এসব ওই কারণে করছেন? পাইয়াজ ব্রু কুচকে ফেলল, শক্ত গলায় জিজ্ঞেস করলো, কোন কারণে? আপনি জানেন আমি কোন কারণের কথা বলছি? না, জানি না। চোখ বন্ধ করে শ্বাস ফেলে তৃপ্তি। কিছু বলার আগে ফাইয়াজের কাটখাট গলা শোনা গেল, কেস করার চিন্তা তুষার ভাইয়ার ছিল। আমি সায় দিয়েছি তার কারণ আমি স্রেফ একটা নারীর জন্য, একটা বাচ্চা মেয়ের জন্য স্ট্যান্ড করতে চেয়েছি। দ্যাটস ইট। এর বেশি যদি কিছু ভেবে থাকেন তবে তা একান্তই আপনার বিষয়, আমার নয়। গম্ভীর গলা শুনে তৃপ্তি অবাক হলো, অবিশ্বাস্য গলায় বলল, আপনি তো এমন ছিলেন না ফাইয়াজ, এত পরিবর্তন কেন? হুট করে ফাইয়াজের গলার স্বর পরিবর্তন হলো। মলিন গলায় বলল, এর জন্য কি আপনি দায়ী নন তৃপ্তি? বুক কাঁপলে তৃপ্তির। জবাব দিতে পারল না। সে কারো দীর্ঘশ্বাসের কারণ হতে চায়নি, কারো কান্নার কারণ হতে চায়নি। এই যে পাপ, এমন পাপের ভাগীদার তৃপ্তি হতে চায়নি, তবুও হয়েছে। ভাগ্যের পরিহাসে হয়েছে। ভাগ্য কেন সদয় হয় না? হাসি খুশি ফাইয়াজের গম্ভীর হওয়ার পেছনে তার অবদান অনেক, এটা সে মনে প্রাণে মানে। ততক্ষণে ফাইয়াজ ফোন কেটে দিয়েছে। নিজের ঘরে খোলা বারান্দায় বসে আছে ফাইয়াজ। চেহারায়
এলিয়ে দিল সে, মাথা পিছনে হেলিয়ে দিয়ে বসলো। আকাশের দিকে তাকালো ফাইয়াজ, তখনই চোখ দিয়ে জল গড়ালো। বুক ছিঁড়ে দীর্ঘ এক শ্বাস বের হলো। ফাইয়াজ তৃপ্তিকে মিথ্যে বলেছে। সে স্রেফ একটা মেয়ের জন্য স্ট্যান্ড করতে রিহানের বিরুদ্ধে কেস করেনি, সে তৃপ্তির জন্য কেস করেছে। সে তৃপ্তিকে ভালোবাসে, 3 বছর আগেও ভালোবাসতো, আজও ভালোবাসে। তবে কি লাভ হলো এত ভালোবেসে? আজ মেয়েটা অন্যের স্ত্রী, অন্যের বাচ্চার মা। দরজায় নক হওয়ার শব্দে ধ্যান ভাঙলো ফাইয়াজের। চোখ মুছে সোজা হয়ে বসলো সে, দরজার দিকে তাকালো। ফারিন দাঁড়িয়ে। ফাইয়াজ তাকে ভিতরে আসতে বলল। ফারিন ভেতরে এসে ফাইয়াজের সোজা চেয়ারে বসলো। তার দিকে তাকিয়ে বলল, কি করছিলি? এমনি বসেছিলাম। বলো, কি বলবা? ফারিন প্রলম্বিত শ্বাস ফেলল। ফাইয়াজের মাথায় আদুরো ভঙ্গিতে হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, এখনো ওকে বলতে পারলি না? ফাইয়াজ চমকালো, জিজ্ঞেস করলো, কাকে আপু? কিসব বলো? কিসব না, তৃপ্তির কথা বলছি আমি। আপু এসব বলো না, এখন এসব বলা সাজে না। তুই এখনো ওকে ভালোবাসিস? ফাইয়াজ থামলো, থেমে থেমে বলল, বাসি। ফারিন হাসলো, বলল, এখনো সুযোগ আছে ফাইয়াজ, কাজে লাগা। ফাইয়াজ অবাক হলো, জিজ্ঞেস করলো, কিসের সুযোগ? তৃপ্তিকে নিজের করার? ফাইয়াজ চমকালো, দ্রুত মাথা নেড়ে বলল, এসব হয় না আপু। কি বলো এগুলো? কেন হয় না? একবার চেষ্টা করে তো দেখ। আগে কি চেষ্টা করিনি? কত তো করলাম, কি হলো তাতে? তাছাড়া তৃপ্তি মানবেন না এসব কখনো। আর যদি মানে? ডিভোর্সের পেপার রেডি হয়ে গেছে, তুই সাইন করলে আমি রিহানদের কাছে এটা পাঠিয়ে দিব। ডিভোর্স পেপার হাতে বসে আছে তৃপ্তি, ফেল ফেল করে তাকিয়েছে পেপারটার দিকে। তার ডান হাতে কলম, হাতটা কাঁপছে। এমন দিন দেখতে হবে এমন তো সে ভাবেনি, কখনোই ভাবেনি। রিহানকে ভালোবাসি কি ভুল করেছিল তৃপ্তি? কেন তার সাথে এমন হলো? ভালোবাসা তো অন্যায় না, সে কি কম ভালোবেসেছিল? তবে সে কেন ঠকলো? তৃপ্তি তিথির দিকে তাকালো। মেয়েটা খেলছে বিছানার উপর। সে কি জানো তার জীবনে সে নিজের ভাবা হারাতে যাচ্ছে? সেই বয়স কি তার এখনো রয়েছে? ডিভোর্স পেপারটা ভার অনেক। তিথি সেই বার সহ্য করতে পারবে তো? সমাজে যখন লোকজন তাকে বলবে তার বাবা নেই, তাকে কটু কথা শোনাবে, তখন কি মেয়েটা তার মায়ের উপর রাগ করবে, মাকে দোষারোপ করবে? হাজারো চিন্তা ভাবনা মাথায় আসছে তৃপ্তির। সে নিজেকে শক্ত করলে সে ডিভোর্স দিবে রিহানকে। যাই হোক, হয়তো সে তার মেয়ের বাবার ঘাটতি পূরণ করতে পারবে না, তবে মায়ের সব দায়িত্ব সে পালন করবে। একজন বেস্ট মা হবে। তিথিকে অসম্ভব ভালোবাসবে। তুষার দেখলো, কিছু বলল না। তৃপ্তি কলমটা শক্ত করে ধরলো, তালাকনামায় স্বাক্ষর করলো, নিজেকে ছাড়িয়ে নিল বিয়ে নামক বন্ধন থেকে, সম্পর্ক ছিন্ন করলো এক প্রতারকের সাথে। রাতের বেলায় ছাদে চেয়ারে বসে আছে ফাইয়াজ, আকাশের দিকে তাকিয়ে আছে। মনে ভর করে আছে একরাশ বিষণ্ণতা। বুক ছিঁড়ে দীর্ঘ এক শ্বাস বেরিয়ে এলো। চোখের সামনে বাসলো যন্ত্রণাময় সেই অতীত। ফারিনের সাথে তুষারের বিয়ে ঠিক হয় পারিবারিকভাবে। তাদের এঙ্গেজমেন্টের দিন ফাইয়াজের সাথে তৃপ্তির প্রথম দেখা হয়। তৃপ্তি ছাদে দাঁড়িয়েছিল, ফোনে কথা বলছিল। ফোন রেখে পিছনে ফিরলে ফাইয়াজকে দেখলো। ফাইয়াজ ছাদে এসেছিল সিগারেটের জন্য। তৃপ্তিকে দেখে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা আর বের করলো না। তৃপ্তি তাকে দেখে ব্রুকুসকে জিজ্ঞেস করলো, আপনি কে? ফাইয়াজ বলল, ফারিন আপুর ছোট ভাই। তৃপ্তি মাথা নাড়ল, চটফট গলায় বলল, সরি, আসলে আমি হোস্টেলে থাকি তো, গতকাল এলাম বাসায়, তাই আপনাকে চিনতে পারিনি। আমায় চিনেছেন? আমি তৃপ্তি, তুষার ভাইয়ার ছোট বোন। আপনার নাম? ফাইয়াজ। আচ্ছা, নিচে যাবেন না? অনুষ্ঠান তো নিচে হচ্ছে। ফাইয়াজ ইতস্তত বোধ করলো, বলল, একটু পর যাব। তৃপ্তি হাসলো, বলল, ঠিক আছে, আপনি আসুন, আমি যাচ্ছি। ফাইয়াজ মাথা নাড়িয়ে সায় দিল, অল্প হাসলো। তৃপ্তি নিচে নেমে এলো। ফারিনদের ডুপ্লেক্স বাড়ি। বাড়ির এরিয়া ঘেরাও করে ফাঁকা মাঠ আছে, একদিকে বাগান রয়েছে। সেই ফাঁকা জায়গায় স্টেজ করা হয়েছে, পুরো বাড়ি লাইটিং করা হয়েছে। তৃপ্তি স্টেজের দিকে এগিয়ে গেল। ফারিন আর তুষার বসেছিল, তাদের ফটো সেশন চলছিল। তৃপ্তিকে দেখে ফারিন ডাকলো, তৃপ্তি এদিকে এসো, ছবি তুলবে। ফারিনের সাথে তৃপ্তির বেশ ভালো সম্পর্ক হয়েছে এই কদিনে। তৃপ্তি এগিয়ে এলো, তার পরনে সাদা গাউন, হালকা মুখে হালকা মেকআপ, কানে স্টোনের ঝুমকা, কানে ছোট্ট টিকলি,
হাতে সাদা ছুরি। ফারিন তৃপ্তিকে দেখে হাসলো, নিজের কাছে ডাকলো। ফটোগ্রাফার ছবি তুললো বেশ কয়েকটা। এরপর তুষার বলল, ফ্যামিলি ফটো তুলবে? ফারিন মাথা নেড়ে সায় দিল। তৃপ্তি সকলকে ডাকলো। সবাই জড়ো হলে সুন্দর করে দাঁড়ালো। ফটোগ্রাফার ক্যামেরা সেট করলো। তখন তুষার আশেপাশে কাউকে খুঁজলো, না পেয়ে বলে উঠলো, ভাইয়াজ কই? তৃপ্তি জবাব দিল, আমি ওনাকে ছাদে দেখেছিলাম, একটু ডেকে নিয়ে আয়। যা। তৃপ্তি মাথা নাড়িয়ে চলে গেল। ছাদের দরজায় এসে দাঁড়ায়। আপনি সিগারেটও খান? তৃপ্তির গলায় ফাইয়াজ চমকে গেল। চকিতে পিছনে তাকালো। তৃপ্তির কণ্ঠে কিছুটা বিস্ময়। ফাইয়াজ হাতে সিগারেটের দিকে একবার তাকিয়ে তৃপ্তির দিকে তাকালো, নিচে ফেলে পায়ে ফিসালো, বলল, মাঝে মধ্যে একটু খাওয়া পড়ে, এটা স্বাস্থ্যের জন্য ভালো না। জানি, তাহলে খান কেন? অভ্যাস পাল্টানো কঠিন, আর বদ অভ্যাস পাল্টানো আরও বেশি কঠিন। সিগারেট আমার বদ অভ্যাসের তালিকায় একটি। তো আর কি কি আপনার বদ অভ্যাসের লিস্টে আছে? অনেক কিছু। ফাইয়াজ চমকে ওঠে। ফাইয়াজ অতীতের ভাবনা ছিন্ন হলো মেয়েলি আওয়াজে। সে দ্রুত হাতে চোখ মুছল। পিছনে তাকিয়ে দেখল মা দাঁড়িয়ে। ফাইয়াজ মাকে ভেতরে আসতে বলল। তাসলিমা খাতুন ভিতরে এলেন। ফাইয়াজের পাশে চেয়ারে বসলেন। ফারিনও তখন এলো। তাসলিমা বনিতাবাদে সরাসরি প্রশ্ন করলেন, ফাইয়াজ বাবা, বয়স তো হচ্ছে, বিয়ে করবি না? ফাইয়াজ চমকালো না। বয়স সত্যিই হচ্ছে, 30 তার বয়স। এখন বিয়ের কথা বলাস অস্বাভাবিক না। সে কিছু বলল না, মাথা নুইয়ে বসে রইল। তাসলিমা মেয়ের দিকে তাকালেন একবার, এরপর ফাইয়াজের দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করলেন, পছন্দের কেউ আছে? ফাইয়াজ মুখ তুলল। এবার ফারিনের দিকে তাকালো। ফারিন ইশারা করলো বলতে। ফাইয়াজ চোখ সরালো, ধীর গলায় বলল, আছে। তাসলিমা উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করলেন, কে বাবা, নাম বল। ফাইয়াজ মায়ের দিকে তাকালো, সরাসরি চোখে চোখ রাখলো। থেমে থেমে বলল, তৃপ্তি। তাসলিমা থমকালেন, অবিশ্বাস্য গলায় আওড়ালেন, তৃপ্তি। স্তম্ভিত ফিরে বললেন, তৃপ্তি? ও কেন? কারণ এটা ও মা। অসম্ভব, মেয়েটা ডিভোর্সি, একটা বাচ্চা আছে, লোকে কি বলবে? ফারিন বলল, মা, ফাইয়াজ কি লোকজনের সাথে সংসার করবে নাকি তৃপ্তির সাথে? এখানে লোকে কথা কেন উঠছে? একদম না, এসব হবে না, কড়া গলায় বললেন তাসলিমা। কয়েকবার কঠোরভাবে তাদের নিষেধ করে নিচে নেমে গেলেন। কি থেকে কি হয়ে গেল ফাইয়াজ ফেল করে দেখল। সে জানতো এমন কিছু হবে। কোনো পরিবারই তাদের ছেলের জন্য ডিভোর্সি কোনো মেয়েকে মানবে না। সে যাই হোক, অন্তত আমাদের সমাজে তো নাই। ফারিন ফাইয়াজকে বলল, চিন্তা করিস না, মা তো তাই অমন বলছে, আমি আম্মুকে বোঝাবো, মন খারাপ করিস না সোনা, বলে ফাইয়াজের মাথায় হাত বুলিয়ে দিল ফারিন। তারপর ছুটল নিচে, মাকে বোঝাতে হবে। ফাইয়াজ সব দেখল। ফারিনে যাওয়ার দিকে তাকিয়ে রইল, চোখ বেয়ে ফানি পড়ল। বিড়বিড়িয়ে বলল, আমার বদ অভ্যাসের তালিকায় আপনি একজন। তৃপ্তি, এমন কেন হলো? আমি কেন আপনায় এত ভালোবাসলাম? এত দুঃখ কি আমার পাওনা? চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।